আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ও সাভারে গার্মেন্টস শ্রমিকদের আজও বিক্ষোভ। ডিএমপি কমিশনার বললেন, কোনো উস্কানির প্রমাণ পেলেই ব্যবস্থা। কোনো জবাব নেই বলেই নির্বাচনী সংলাপে রাজি নয় আওয়ামী লীগ, বললেন রিজভী। ওবায়দুল কাদের বললেন, এই দাবি হাস্যকর। ভোট থাকলেও প্রশ্ন তুলবেন না মন্ত্রিত্ব বঞ্চিত মহাজোটের দুই নেতা মেনন ও ইনু, বললেন অব্যাহত থাকবে জোটের রাজনীতি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেতন ভাতা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে আবারও মাঠে নেমেছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। শ্রমিক অসন্তোষের কারণে রাস্তা বন্ধ রয়েছে সাভার ও আশুলিয়াতেও। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে গত 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করেন শ্রমিকরা। একই দাবি নিয়ে আজ সকাল থেকে আবারও কাজ বন্ধ রেখে রাস্তায় তারা। মিরপুরের শেওড়াপাড়া, মিরপুর 14, টোলারবাগ, বাংলা কলেজের সামনে ও টেকনিক্যাল মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা, যে কারণে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সাভার ও আশুলিয়াতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশি সংঘর্ষে 30 জন আহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে 20টি পোশাক কারখানা। মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়াতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা। সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আশুলিয়ার জামগড়ার 6তলা এলাকায় পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে 20 জন আহত হন। এছাড়া কাঠগড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার শ্রমিক। এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা। শ্রমিকদের রাস্তায় নামতে যদি কেউ উস্কানি দিয়ে থাকে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে, বলেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে মিরপুর থানার সামনে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিদেশে নির্বাচন কেউ মেনে নেয়নি, এ বিষয়ে কোনো জবাব দিতে পারবেন না বলে আওয়ামী লীগ নির্বাচনী সংলাপে রাজি নয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাজানো নির্বাচনে ভোট লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা এনেছে বলে অভিযোগ রিজভীর। বলেন, এভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ভোজের মহোৎসব করছে, যা গণতন্ত্র ও তামাশার বিকৃত প্রকাশ। নির্বাচনের পরে বিএনপি দলীয় লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, তাদের উপর হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণতন্ত্রের লাশের উপর দিয়ে ভোজের মহা আয়োজনে ব্যস্ত বলে উল্লেখ করেন তিনি। এভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। আগের রাতে যেখানে 30 থেকে 50% ভোট দেওয়া হয়েছে, তাকে কি ভোট বলে? মহাভোট ডাকাতির যথেষ্ট তথ্য প্রমাণ এখন সবার কাছে আছে। দেশ বিদেশের বেশ কিছু গণমাধ্যমে ভোট ডাকাতির দৃশ্য দেখিয়েছে। ভোট ডাকাতির কিছু দৃশ্য দেখাতে গেলে তাৎক্ষণিকভাবে যমুনা টিভির প্রচার ক্যাবেল অপারেটরদের দিয়ে বন্ধ করা হয়েছিল, এটা আপনারা জানেন। সুতরাং কেউই এই নির্বাচন মেনে নেয়নি। এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। মহা ডাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই। নতুন করে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশিদের অভিনন্দন বার্তাই প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই নির্বাচনী সংলাপের দাবি করছেন ঐক্যফ্রন্ট। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটি এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরাজয়ের বেদনা থেকেই বিএনপি নির্বাচন নিয়ে অভিযোগ তুলছে। যেখানে ভোট নিয়ে কোনো বিতর্ক নেই, প্রশ্ন নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং নির্বাচিত সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। আমি বলবো মামা বাড়ির আবদার।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপিকে জনগণের কাছে যেতে হবে। এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর এখন তারা একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়ের কারণ, আর নেতৃত্ব পরিবর্তন করুন। তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন। অসুস্থ কয়েকজন বিএনপি নেতার চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এই ব্যর্থতা ঢাকার রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। মন্ত্রিত্ব না পেলেও রাজনৈতিক লক্ষ্য পূরণে জোটের রাজনীতি অব্যাহত থাকবে জানিয়েছেন 14 দলীয় জোটের শরিক মন্ত্রিত্ব বঞ্চিত দুই নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক এনু। মন্ত্রিত্ব না পাওয়ায় ক্ষোভ থাকলেও এই মুহূর্তে এ নিয়ে প্রশ্ন তুলে বিব্রতকর অবস্থা তৈরি করতে চান না তারা। জানান, তার চেয়ে পরিস্থিতি মেনে নেওয়াই ভালো। প্রধানমন্ত্রী পদে কর্তব্য। গত 7 জানুয়ারি শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। জোটবদ্ধ নির্বাচনের পর শুধু আওয়ামী লীগের মন্ত্রিসভা 2008-এর পর এবারই প্রথম। মন্ত্রিসভায় কোনো শরিকের জায়গা না পাওয়াকে কিভাবে দেখছেন তারা? জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বললেন, ঐক্যবদ্ধ হওয়ার সময় থেকেই কথা ছিল আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন হবে একসাথে। তবে এবার এ নিয়ে নতুন করে কোনো আলোচনা হয়নি। কোন বিবেচনায় শরিকদের রাখা হয়নি তা জানা নেই বলেও স্পষ্ট জবাব সাবেক এই মন্ত্রীর। এটা প্রধানমন্ত্রীর এখানে পরিপূর্ণ হয়ে তার ইখতিয়ারের বিষয়। তিনি কোন বিবেচনা থেকে এটা করেছেন এটা আমার জানা নেই। সুতরাং এটা নিয়ে প্রশ্ন করা সঠিক বলে মনে হয় না, বরঞ্চ বিব্রতকর প্রশ্ন হবে। সুতরাং সে নিয়ে কথা না বাড়িয়ে বরঞ্চ যা আছে সেটা মেনে নিয়েই চলা উচিত বলে মনে করি। যদি জোটটা পুরোপুরি হয় একটা রাজনৈতিক জোট, সেখানে অনেকগুলো প্রশ্ন জড়িত রয়েছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত জোটগত যে রাজনীতি এটা অটুট থাকবে। এদিকে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বললেন, জোটের রাজনীতি আর মন্ত্রিসভা দুটি আলাদা বিষয়। এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলছেন, তবে এখনই এ নিয়ে মন্তব্যের সময় আসেনি, করা উচিত হবে না বলে মত তার। কেউ কোনো জায়গার থেকে সরে যায়নি। বড় কথা, সে কথা হচ্ছে জোটের জায়গায় আছে, সরকার ও মন্ত্রিসভা প্রশাসনের জায়গায় আছে। জোটের নেত্রীও শেখ হাসিনা, প্রশাসন এবং সরকারের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। সুতরাং এখানে কোনো বিরোধ আমি দেখি না। 14 দলীয় জোট একটি রাজনৈতিক লক্ষ্যে গঠন করা হয়েছে, সেই লক্ষ্য এখনও পূরণ হয়নি। অনেক কাজ বাকি আছে, সেই বাকি কাজগুলো সম্পন্ন করার জন্যে 14 দলীয় জোটের বাস্তবতা রয়েছে এবং এটাকে রক্ষা করা উচিত বলে আমি মনে করি। মন্ত্রিসভায় আসা যাওয়া চলমান প্রক্রিয়া, এ নিয়ে আশা নিরাশার কিছু নেই বলেও মন্তব্য জোটের অন্যতম শরিক এ দুজনের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। সিবিসি টাইমস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা রেকর্ড 8 ডিগ্রি সেলসিয়াসে। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। দর্শক, শ্রমিকদের বিক্ষোভের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে মিরপুর এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়া খান। সরাসরি তার সঙ্গে কথা বলছি। জিয়া, শ্রমিকরা কি এখনো বিক্ষোভ করছে? আর মিরপুর ও এর আশেপাশের এলাকার এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ নাদিরা, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, মিরপুর বাংলা কলেজের আশেপাশে প্রায় 6 থেকে 7টি গার্মেন্টস শ্রমিকরা তারা সকাল 10:30টার দিকে সড়কে নেমে আসে এবং তারা অবরোধ করে, বিশেষ করে টেকনিক্যাল মোড় এবং বাংলা কলেজ মোড়ের দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় কয়েক হাজার শ্রমিক রাস্তায় এসে আন্দোলন করে এবং তাদের যে দাবি, ন্যায্য মজুরি পাওয়া, বকেয়া বেতন সহ নানা দাবিতে তারা আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন। এবং আজকে তারা আরও
কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে তারা গার্মেন্টসের ভিতরে বিভিন্ন সেক্টর এবং মালিক পক্ষের মাধ্যমে যে নির্যাতনের শিকার হন সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন। এছাড়া তাদের মধ্যে যে বেতন বৈষম্য রয়েছে সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন এবং তারা চান সরকার অনুমোদিত যে বেতন কাঠামো সেটা যেন তারা পান এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কর্মসূচি অব্যাহত রাখার তারা অঙ্গীকার করেছেন। এছাড়া তাদের এই আন্দোলনের ফলে কিন্তু এই সারা এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষার্থীরা, পাশাপাশি অসুস্থ যেসব রোগী তারাও কিন্তু আজকের এই যানজট বন্ধ হওয়ার কারণে বেশ বিড়ম্বনা পড়েছেন এবং তারা কষ্ট করে পায়ে হেঁটে এবং অসুস্থ রোগীকে ধরে কিন্তু হাসপাতাল নিয়ে যেতে হয়েছে এবং এই এলাকায় কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা আজকে বেশ ছিল। তবে পুলিশ নিয়ন্ত্রণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় 2.5 ঘন্টা পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছে। এর আগে মিরপুরের আরেকটি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন যে গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, যে বিক্ষোভ, এর পিছনে কোনো অসদাচরণ উদ্দেশ্য আছে কিনা কিংবা কোনো ইন্ধনদাতা আছে কিনা তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং 2-1 দিনের মধ্যে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তবে মিরপুর এলাকায় এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাদিরা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুরে শ্রমিকদের বিক্ষোভস্থল থেকে কথা বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়া খান। 28 ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসেব মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী মৌখিক এই ঘোষণা দেন। মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করবেন বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, সারা দেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা আনতে সব ভূমি অফিসে সিসিটিভি বসানো হবে। সেখানে ভয়েস রেকর্ডের ব্যবস্থা থাকবে, ফলে মন্ত্রী সচিব সহ পদস্থ কর্মকর্তারা মনিটরিং করতে পারবেন। আমি বিভিন্ন সবার সম্পত্তির হিসাব আমি ফেব্রুয়ারির লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম, জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব। এবং আমি বারবার বলছি দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। আগেও বলে আসছি, আমি এখনও বলছি এবং আমি একথাও বলেছি, আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে, সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে। এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। দিস শুড বি এ মেসেজ টু এভরিবডি। শৈত্যপ্রবাহ আরও তীব্র হচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপুনি শীতে বিপর্যস্ত তারা। শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিকাল হতে না হতেই জেঁকে বসে শীত। শীতের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোর। এদিকে শীতার্ত মানুষের সাহায্যার্থে দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। ঘন কুয়াশায় পাচুরিয়া দৌলতদিয়া রুটে প্রায় 2 ঘন্টা ও কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দুপারের ফেরি চলাচল। বিআরডব্লিউটিসি আরিচা সেক্টরের কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। ভোর 6টায় এর তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। সে সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে ছিল হাসনা হেনা, শাহজালাল, মাধবীলতা, কুমারী, কাবেরী ও রজনীগন্ধা নামের 6টি ফেরি। এদিকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 2 শতাধিক যানবাহন। ঘন কুয়াশায় 5 ঘন্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ভোর 4টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, ভোরে নীলা এলাকার নাফ নদীর পাড়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় 2 জন। এ সময় 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, নিহত 2 জনই ইয়াবা পাচারকারী গ্রুপের সদস্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েতে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থায় বেতন না পেয়ে চরম দুর্দশায় সরকারি বিভিন্ন দপ্তরের 8 লক্ষাধিক কর্মী।
শিগগিরই সংকট সমাধান না হলে চলতি মাসেই 5 লক্ষাধিক মানুষ বেকার হওয়ার আভাস দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রকল্পে বরাদ্দ আদায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থানে আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকার ও বিরোধী দলের মতবিরোধে বাজেট পাশ না হওয়ায় তহবিল সংকটে 3 সপ্তাহ ধরে বেতন ভাতাহীন কাজ করতে বাধ্য হচ্ছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান না হলে 5 লক্ষাধিক জনশক্তি বেকারত্বের তালিকায় যুক্ত হওয়ার সতর্কবার্তা দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। এতে 4% বাড়বে বেকারত্বের হার। চলমান অচলাবস্থায় অসন্তোষ জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন শোধের নির্দেশনায় সই করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ট্রাম্পও এমন নির্দেশনা অনুমোদনের আভাস দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আপাতত স্থগিত। মিসাইল হামলা হয়েছে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর সহ একাধিক অবস্থানে। এর জন্য ইসরায়েলকে দায়ী করে বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, শুক্রবার রাত 11:15 নাগাদ একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ মিসাইল পাল্টা গোলাবর্ষণে ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সরকারি বাহিনী। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা হামলার ঘটনা এটি। হামলা হয়েছে দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে। এতে বন্দরের একটি গুদাম ঘর ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মিত্র সিরিয়া লক্ষ্য করে গেল 2 বছরে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানি। বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ও সাভারে গার্মেন্টস শ্রমিকদের আজও বিক্ষোভ। ডিএমপি কমিশনার বললেন, কোনো উস্কানির প্রমাণ পেলেই ব্যবস্থা। কোনো জবাব নেই বলে নির্বাচনী সংলাপে রাজি নয় আওয়ামী লীগ, বললেন রিজভী। ওবায়দুল কাদের বললেন, এই দাবি হাস্যকর। ক্ষোভ থাকলেও প্রশ্ন তুলবেন না মন্ত্রিত্ব বঞ্চিত মহাজোটের 2 নেতা মেনন ও ইনু, বলেন অব্যাহত থাকবে জোটের রাজনীতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।